কৃষক, খামারি এবং কৃষি সংশ্লিষ্ট সবাইকে, কৃষি অনুরাগীদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের হৃদয় মাটি মানুষের ডাক অনুষ্ঠান। এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি নতুন একটি পর্ব থেকে স্বাগত। আজ আমরা আলোচনা করব গত 9 জুন তারিখে অর্থমন্ত্রী ঘোষিত যে বাজেট, সেই বাজেটের মৎস্য খাত নিয়ে। মৎস্য খাতের কি প্রত্যাশা ছিল, কি প্রাপ্তি ঘটেছে, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আর আলোচনার জন্য আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন মৎস্য খামারিকে, মৎস্য খামার অধ্যুষিত ময়মনসিংহ এলাকার মৎস্য খামারি মোজাম্মেল হক কবির। তিনি আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন। আর উপস্থিত আছেন কৃষি সাংবাদিক এবং দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার আলতাফ হোসেন। আমরা আলোচনায় যাবার আগে একটু দেখে নেব যে মৎস্য খামারিরা এবার জাতীয় বাজেটে সরকারের কোন কোন দিকে দৃষ্টি দেওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন, দাবি জানিয়েছিলেন। খাবারের যে গুণগত মান সেটা ঠিক নাই, তারা যেভাবে বলে দিচ্ছে ওরকম হচ্ছে না। সরকারিভাবে সেই সব নার্সারি করতে হবে যেখান থেকে আমরা বড় মাছের পোনা পাই। শিল্পের বিভিন্ন জীবাণু এবং দূষিত পানি বিভিন্ন খাল বিলে যে আমাদের যে ছোট ছোট মাছগুলো ছিল সেই মাছগুলো আজকে নাই। এই এলাকার প্রত্যেকটি ফিশারি সরকারের মাধ্যমে লিজ দেওয়া হয়, যার কারণে ওরা যতটুকু লিজ নেয় তার চেয়ে পরিসংখ্যানে দেখা যাচ্ছে অধিকাংশ তারা ক্ষমতার বলে ব্যবহার করে, সাধারণ জেলেদেরকে মাছ ধরতে দেয় না। দেখছিলেন খামারিদের বিভিন্ন দাবি দেওয়ার কথা। এবার আমরা যাব আলোচনায়। জাতীয় বাজেটে 9 জুন তারিখে অর্থমন্ত্রী যা ঘোষণা করলেন তা খামারিদের কাছে কেমন মনে হয়েছে, তারা কি পেয়েছেন? প্রকৃত অর্থে আমরা বাজেটে ইতোমধ্যেই যত খামারিদের সঙ্গে আমরা কথা বলেছি তাদের অধিকাংশেরই মতামত হচ্ছে জাতীয় বাজেটে তারা যা প্রত্যাশা করেছিলেন গতবারের মতো এবারও এই মৎস্য খাতে তাদের প্রত্যাশার তেমন কোনো প্রতিফলন ঘটেনি, বরং মৎস্য ও প্রাণী সম্পদ খাতে সব মিলিয়ে যে বরাদ্দ দেওয়া হয়েছে 947 কোটি টাকা, গতবারের চেয়ে 86 কোটি টাকা বেশি, তা কার্যত এই খামারিদের কল্যাণে খুব বেশি রকমের কোনো দিক নির্দেশনা কিংবা প্রাপ্তি কোনো কিছু ঘটেনি। তারপরেও খামারিরা কি ভাবছেন তা নিয়ে আমি জানবো মোজাম্মেল হক কবিরের কাছে। প্রস্তাবিত বাজেটে প্রকৃতপক্ষে খামারিদের ব্যাপারে কোনো কিছুই বলা হয়নি এবং খামারিদের কথা ভাবা হয়নি। মাননীয় অর্থমন্ত্রী ইলিশের কথা বলেছেন। এখানে একটা জিনিস চিন্তা করতে হবে যে ইলিশ মাছের ভোক্তা কারা। একজন শ্রমজীবী মানুষ, একজন স্বল্প আয়ের মানুষ, সে বছরে কত কেজি ইলিশ খান? আবার চিংড়ি, দক্ষিণাঞ্চলের একটা অঞ্চলের চিংড়ি চাষ হয়, একজন স্বল্প আয়ের মানুষ কত কেজি চিংড়ি খান? 1000 টাকা 800 টাকা কেজি ইলিশ বা চিংড়ি বছরে কত কেজি খান? আর স্বল্প আয়ের মানুষদের মূল মাছ কোনটা? যেমন 100 টাকা কেজিতে সে পাঙ্গাস কিনতে পারছে, 120-30 টাকা কেজিতে তেলাপিয়া কিনতে পারছে, দেশি রুই কাতল, এমনকি শিং মাগুর মাছও আমরা উৎপাদন করছি খামারিরা। তো এদের ব্যাপারে বাজেটে কোনো কিছুই বলা হয়নি। উপরন্তু ওই 5% করের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। এখন একটা জিনিস চিন্তা করেন যে ইলিশ মাছ যারা খাচ্ছেন তাদের কিন্তু করের বোঝা যাচ্ছে না। যেমন উঁচু আয়ের লোক যারা, করের বোঝা যাচ্ছে কাদের উপর? স্বল্প আয়ের মানুষের কাঁধে যাচ্ছে করের বোঝাটা। এটা সরকারকে ভাবতে হবে। কিন্তু প্রথমে তো দেখতে হবে যে আমি প্রফিট করছি কিনা। আমি যদি লোকসান হয়, আমার প্রতি কেজিতে আমার 5-7 টাকা লোকসানে আমি বিক্রি করছি, এরপরে আবার আপনি ট্যাক্স বসিয়ে দিচ্ছেন, তাহলে তো মাছ চাষ আর থাকবে না। আমি আলতাফ হোসেনের কাছে জানতে চাইবো যে এবারের বাজেটের পরে আপনারা বাজেটের আগেও এসব খাত নিয়ে অনেক কথা পত্রপত্রিকায় লিখেছেন এবং বিভিন্ন ফোরামে সরকার এবং সংশ্লিষ্টদের কাছে বলেছেন যে এই খাতগুলোতে কি করা দরকার, এবং বছরব্যাপী কাজ করতে গিয়ে খামারিদের কাছ থেকে অনেক সমস্যার কথা জেনেছেন, শুনেছেন। তো এবারের বাজেটের প্রাপ্তি আর প্রত্যাশার অমিল কতখানি, কিংবা এই বিষয়টি কিভাবে আপনি মূল্যায়ন করবেন? আমি শুরুতেই বলতে চাই যে মৎস্য সেক্টরে বাজেটের যে আমাদের প্রত্যাশা, যে প্রাপ্তি আর যে আমাদের প্রত্যাশা ছিল তার মধ্যে একটা বড় ফারাক আমরা শুরুতেই দেখতে পাচ্ছি। আমরা বাজেটের আগে মাননীয় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রীর কাছ থেকেই জেনেছিলাম যে উনি কৃষি বিমার আদলে একটা পোল্ট্রি বিমা, মৎস্য বিমা যারা ক্ষতিগ্রস্ত হবে তাদের জন্য চালু করবেন, কিন্তু সেটা আমরা বাজেটে সেটা কিন্তু দেখা যায় নাই। যে হৃদয় মাটির মানুষের যখন বাজেটে সুপারিশমালা প্রদান করা হয়
সেখানেও তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং বিষয়গুলো পত্রপত্রিকায় শিরোনামও হয়েছিল। জি, তারপর আরেকটা বড় বিষয় ছিল যে মৎস্য চাষীদের মানে 10 থেকে 30,000 টাকা করে লোন দেওয়া, তার জন্য 30 কোটি টাকার একটা রিভলভিং ফান্ড গঠনের কথা বলা হয়েছিল। সেটার বিষয়ে আমরা বাজেটে অর্থমন্ত্রী বক্তব্যে দেখতে পাই নাই। তবে আরেকটা বিষয় ছিল যে বিদ্যুৎ বিল, মানে আমাদের যারা মাছ চাষী তারা যে বিল দেন সেটা হচ্ছে শিল্প হিসাবে দেওয়া হয়। ভূমিকর এবং বিদ্যুৎ বিল দুই ক্ষেত্রে এটা একটা সময় আনার কথা ছিল, কিন্তু সেটাও রাখা হয়নি। তারপর ভ্যাকসিনের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের দেশে বছরে প্রায় 3,500 কোটি টাকা ক্ষতি হয়, মানে মারা যাচ্ছে মাছ, তারপরে এরকম মাছের গ্রোথ বাড়ে না। সেটার জন্য একটা বড় বরাদ্দ রাখার কথা ছিল গবেষণা খাতে। তো কিন্তু সেই বিষয়ে কোনো আমরা বাজেটে প্রতিফলন দেখতে পাইনি, যদিও জিডিপিতে আমাদের মৎস্য সেক্টরের অবদান প্রায় 4 ভাগ, এবং টোটাল কৃষি যে জিডিপি আছে মানে সেখানে প্রায় 23 ভাগ মৎস্য সেক্টর বহন করে, কিন্তু সেই অর্থে কিন্তু আমরা মৎস্য সেক্টরে তেমন কিছু দেখতে পাইনি। তো সেজন্য আমরা বাজারে গেলে বা আমরা সব জায়গায় দেখতে পাই যে মাছের একটা বড় আকাল, বাজারে মাছের খুব উচ্চ দাম, সেটাই প্রমাণ করে যে আসলে আমাদের মাছের যে চাহিদার তুলনায় প্রাপ্যতা খুবই কম। তো সেক্ষেত্রে আমাদের দেশের মানুষের যে স্বল্প আয়ের, মোজাম্মেল ভাই যেটা বললেন যে স্বল্প আয়ের মানুষের যে পুষ্টিগুণ, প্রোটিনের চাহিদা পূরণের জন্য এটা কিন্তু একটা বড়, এবং সরকার কিন্তু এবার বাজেটে খুব জোর দিয়ে বলেছে 2013 সালের মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের ব্যাপারে সরকার কাজ করছে। কিন্তু বাজেটের শুধুমাত্র কৃষি ফসল দিয়ে তো আর খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা যাবে না। আমি এখানে বলবো যে 2013 সালের মধ্যে খাদ্য স্বয়ংসম্পূর্ণতার বিষয়ে সরকার তার নির্বাচনী ইশতেহারে সেটা বলেছিল, কিন্তু আমরা এবারে বাজেটে কিন্তু সেরকম কোনো কিছুই দেখিনি। কৃষি মানে আমরা তো মৎস্য হচ্ছে একটা কৃষি একটা উপখাত, টোটাল যদি আমরা কৃষিখাতকেও দেখি সেখানে কিন্তু আমরা এরকম কিছু বড় ভীষণ কিন্তু আমরা দেখতে পাই না। কারণ আমরা এবার দেখলাম যে কৃষিতে ভর্তুকি কমানো হয়েছে এবং কৃষির যে টোটাল বাজেট সেটাও কমানো হয়েছে। তো সব মিলিয়ে আসলে ওরকম মানে আমরা দেখি না যে আসলে সম্ভব সেটা। আচ্ছা, আমি খামারি ভাইয়ের কাছে যাব। মোজাম্মেল হক কবির, আপনি কি একটু ব্যাখ্যা করে আমাদেরকে বলবেন যে এই খাতের অবদান সম্পর্কে, মৎস্য চাষের অবদান সম্পর্কে? তাহলে আরো বিষয়টা খুব ক্লিয়ার হবে, যেটি আমার মনে হয় যে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে বিষয়টি খুব গুরুত্বের সাথে আসা দরকার। বাজেটে যেই অঞ্চলের কথা বলা হয়েছে, যেমন ক্যাপচার ফিশের কথা বলা হয়েছে, চিংড়ি বা সামুদ্রিক মাছের কথা, এখানে শুধু দক্ষিণ অঞ্চলটাকেই বোঝানো হচ্ছে। আপনি একটা জিনিস খেয়াল করবেন যে উত্তরবঙ্গে আমাদের প্রোটিনের ঘাটতি সবচেয়ে বেশি, যেখানে সামুদ্রিক মাছ ওরা নেই এবং খাওয়ার কথা চিন্তাও করতে পারে না। আমরা ওখানে পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ এবং আমাদের চাষের মাছগুলো ওখানে দিচ্ছি, ঘাটতি অঞ্চলগুলোতে আমরা দিচ্ছি। সরকারকে শুধু রাজধানী বা ওই দক্ষিণাঞ্চল নিয়ে চিন্তা করলে হবে না। আমাদের ওই মিডি এলাকা যেটা উত্তরবঙ্গ, সেখানে আমরা দিচ্ছি। এবং আরেকটা বিষয় যে মুক্ত জলাশয়, সামুদ্রিক বা এই মাছগুলি কিন্তু লেকের মাছ সারা বছর পাওয়া যায় না, তখন খুব উঁচু মূল্য থাকে। ঢাকাতে আজকে যদি আমরা পাঙ্গাস, তেলাপিয়া, দেশি শিং মাগুর, রুই কাতল চাষের মাছ না পাঠাতাম, হয়তো 1 কেজি রুই 500 টাকা দিয়ে কিনতে হতো সারা বছর। এটাই কম কি? আজকে একজন গার্মেন্টস শ্রমিক, সে সারাদিন কাজ শেষে 1 কেজি একটা পাঙ্গাস মাছ সে বাড়িতে নিয়ে 2 দিন 100 টাকায় কিংবা 80 টাকায় 100 টাকায় খেতে পাচ্ছে। এটা কিছুতেই সম্ভব হতো না। এইগুলি বুঝতে হবে। এখন আমাদের বিপণন ব্যবস্থা, আপনারা বাজার থেকে কিনে খাচ্ছেন 100 টাকা কেজি, আর আমরা ফার্মে বিক্রি করছি 5 টাকা লোকসানে। উৎপাদন খরচ যা কখনো সমান কখনো 5 টাকা কমে আমাদের বিক্রি করতে হয়। এই যে মধ্যস্বত্বভোগীরা নিয়ে যাচ্ছে, সরকার এখানে বিপণন ব্যবস্থা উন্নয়নের জন্য কোনো চেষ্টা করছে না। দীর্ঘদিন ধরে আমরা এগুলি আলোচনা করে আসছি, বিভিন্ন সময় আমাদের দাবি ছিল। ঠিক এই সময়টাতে যদি সরকার একটা নির্দিষ্ট মূল্যে স্টোর করে তারপর চাহিদা অনুযায়ী সাপ্লাই দেয়, এখানে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যটা কমে গেল, আমরা উপযুক্ত, চাষিরা উপযুক্ত মূল্য পেলাম এবং ভোক্তারাও ন্যায্য মূল্যে, ভালো মূল্যে মাছ খেতে পারত। এই ব্যবস্থাটা
করা উচিত ছিল। আমাদের এটা এখনো আমরা চিন্তা করি যে সরকার বাজেট করছেন, এইসব খাতে কেন বাজেট বাড়াচ্ছেন না।